জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। বুবুরে বুবু, যতই মাস্টার প্ল্যান করো এই মাস্টার প্ল্যান কাজে আসবে না আমার মনে হয়। দর্শক, আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, ইটের বদলে পাটকেল জবাব। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যেই বাংলাদেশ কথা বলতে জানতো না, যেই বাংলাদেশ বোবার মতো রূপ ধারণ করেছিল, সেই বাংলাদেশ আজ গর্জে উঠেছে। ইনশাআল্লাহ এভাবেই জবাব দিতে থাকবে। সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ মহা দুশ্চিন্তায়, কপালে চিন্তার ভাঁজ। ভারতের কঠিন বিপদের মুখোমুখি ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো ভারত। এ নিয়ে থাকছে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদের পতনের পর নব্য ফ্যাসিবাদের উত্থান, বলছে জিএম কাদের। আরো জানিয়ে দিব সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের 2 সহযোগীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব 90 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি 5 সংগঠনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, ফলে দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসকের অবসান ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা, প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত রেখেছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন, পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এই ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, ইটের বদলে পাটকেল। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা জানা কথা। ঠিক বাংলাদেশ এবার পাটকেল দিয়ে জবাব দিচ্ছে। সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ, মহা দুশ্চিন্তায় ভারত। ভারতের বিলোনিয়া সীমান্ত শহরের বিপরীতে দক্ষিণ ত্রিপুরা বরাবর মুহুরী নদীর তীরে আরেকটি বড় বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সরকার। বাঁধটির কারণে মৌসুমী বন্যার সংখ্যায় ভুগছেন ওপার সীমান্তের বাসিন্দারা। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, বর্ষার বন্যার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে বাঁধটি। এজন্য নির্মাণ স্থল পর্যবেক্ষণের জন্য রোববার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিত্তে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সময় দুদেশকে বিভক্তকারী
মোহরী নদীর তীরে বাংলাদেশ সরকারের নির্মিত বাঁধটির কারণে ভারতের কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়টি যাচাই করে দেখেছে প্রতিনিধি দল। ইতিমধ্যে গ্রামবাসীর সঙ্গে দেখা করার পরে বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দলটি। কিরণ গিত্তে বলেছেন, দক্ষিণ ত্রিপুরার সদর বিলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকারও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে 24 ঘন্টা ধরে। দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তা আরো বলেন, 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মোহরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে। ফ্যাসিবাদের পতনের পর নব্য ফ্যাসিবাদের উত্থান বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে যে দল এনসিপি তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে। ফ্যাসিবাদের পতনে নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে। নব্য ফ্যাসিবাদ ও তার দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েই থাকতে পারল না। আপনারা কতদিন থাকতে পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দিবেন তারা ঘরে বসে আঙুল চষবে। দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে? ভালো নির্বাচন দিতে হবে, সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে। তিনি বলেন, পুলিশ কিছুটা বিএনপি কিছুটা জামায়াতের কথা শুনে হা হতাশ করছে। এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিয়ে পাটিয়ে নির্বাচন করবে। এমন নির্বাচন বৈধতা পাবে না। সকল সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে জাতিকে চলতে হবে। সবাই মিলে আধা পেট খেয়ে হলেও দেশকে গড়তে হবে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম। বর্তমান সরকার জাতিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যেন দেশের অর্ধেক লোক বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। ফ্যাসিবাদ থেকে যারা শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদ হয়েছেন, আপনাদেরও পতন হবে। ফ্যাসিবাদের দোসররা মারতে আসবে, পুলিশ তাদের সহায়তা করবে। তারপরও প্রতিবাদ করতেই হবে। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদেরকে লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন ষড়যন্ত্রকারীদের আবেদন সাদরে গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের যে ভদ্রলোক ষড়যন্ত্রকারীদের আবেদন গ্রহণ করেছেন, তিনি নির্বাচনে আমার বিপক্ষে কারচুপি করতে চেয়ে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন সেই লোকটি আমার বিরুদ্ধে লেগেছেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা। সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালু সহ 2 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। সোমবার বেলা 11টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝরিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রন টানিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, দ্রুত হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে এবং চিকিৎসা সেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হওয়া এবং দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনকারী শিক্ষার্থী নূর নাহার বলেন, চলমান আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না। পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। 15 এপ্রিল থেকে আমাদের কর্মসূচি চলছে। শিক্ষা অধিদপ্তরে আমরা কথা বলেছি, কিন্তু সন্তোষজনক জবাব পাইনি, শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। সাইদুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, রোববার আমাদের কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন। তখন আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য 5 মিনিট সময় চেয়েছিলাম, কিন্তু তারা সেই সময়টুকু আমাদের দেয়নি। বেধড়ক লাঠি পেটা করে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। আমাদের অনেক আহত হয়েছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের 2 সহযোগীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সহযোগী আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভুইয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আব্বাস উদ্দিনের স্ত্রী নুরুন নাহারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সহযোগী আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল
ও মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিদায় অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সূত্র বাসুস। 90 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি 5 সংগঠনের। আগামী 90 কার্য দিবসের মধ্যে জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে 5টি সংগঠন। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরাবর দেওয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এই স্মারকলিপি দেন। আইন উপদেষ্টার কাছে দেওয়া স্মারকলিপিতে তারা লিখেছেন, 2024 সালের জুলাই সংগঠিত ভয়াবহ গণহত্যা আমাদের জাতীয় ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। রাষ্ট্রীয় বাহিনী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের যৌথ নির্দেশনায় এদেশের সাধারণ নাগরিকদের উপর চালানো হয়েছে পরিকল্পিত হত্যাযজ্ঞ, যার ফলে 2 সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন এবং বহু মানুষ এখনো পঙ্গু ও নিখোঁজ। দুঃখজনক হলেও সত্য, এই গণহত্যার বিচার এখনো শুরু হয়নি। বিচার প্রক্রিয়া হচ্ছে চরম ধীরগতির, প্রতিহত করা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে। বিচারহীনতায় এই ধারাবাহিকতা সম্ভব হয়েছে বাংলাদেশ দণ্ডবিধির 132 ধারার অপব্যবহারের মাধ্যমে, যা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণের বিধান দেয়। এই ধারা বর্তমানে রাষ্ট্রীয় খুনিদের বিচার এড়ানোর আইনি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।